হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে ইতিহাসে, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্রগুপ্তের দিগ্বিজয় নীতি বা সমুদ্রগুপ্তের উত্তর এবং দক্ষিণ ভারতের যে সাম্রাজ্য বিস্তার নীতি, এই দুই নীতির ক্ষেত্রে কি পার্থক্য ছিল, বা সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এটা একটি বড় প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো এই প্রশ্নটি সবিস্তারে বুঝতে গেলে একটু ধৈর্য ধরে এই ক্লাসটি তোমাদেরকে করতে হবে। তা সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একবার বোর্ডে কি লেখা আছে দেখে নেব। দেখো, এখানে দেওয়া আছে বিএ হিস্ট্রি থার্ড সেম ডিএসসিসি 3 এমডিসি 3 পাশের ক্ষেত্রে, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিবিদের সিসি 3 পেপারটি রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তর এবং দক্ষিণ ভারত বিজয়। তিনি সারা ভারতেই সাম্রাজ্য স্থাপন করেছিলেন, তার মধ্যে উত্তর ভারতে তিনি একটা বিশেষ নীতি নিয়েছিলেন, আর দক্ষিণ ভারতে তিনি একটি বিশেষ নীতি নিয়েছিলেন। এই দুই নীতির মধ্যে পার্থক্য দেখাতে হবে, তুলনা করতে হবে, আলোচনা করতে হবে, এবং পাশাপাশি সমুদ্রগুপ্তের কৃতিত্ব লিখতে হবে। সমুদ্রগুপ্ত নিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, এই ভিডিওর শেষে আমি যে অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো, সেই অ্যান্সারটি তোমরা লিখবে। তো অনার্সের ক্ষেত্রে 20 নম্বর, পাশের ক্ষেত্রেও 20 নম্বর, এবং পাশের ক্ষেত্রে 10 নম্বরও আসতে পারে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্য 10 বা 12-র জন্য কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। তা সমুদ্রগুপ্ত নিয়ে আলোচনা করতে গেলে একটু আগে আমাদের চলে যেতে হবে মৌর্য যুগ। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতন হয় 187 খ্রিস্টপূর্বাব্দে। এর আগের একটি ভিডিওতে আমি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আলোচনা করেছি, ভিডিওটা তোমরা দেখে নিও, তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তা মৌর্য সাম্রাজ্যের পতনের পর দীর্ঘ প্রায় 500 বছর ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, অর্থাৎ কোনো সর্বভারতীয় সাম্রাজ্য ছিল না, সারা ভারতব্যাপী কোনো সম্রাট ছিল না যার অধীনে ভারতের রাজনীতি আবর্তিত হতো। এই রকম কোনো সম্রাট ছিলেন না, কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। তাহলে এই সময় কি ছিল? এই সময় বিভিন্ন বিদেশি শক্তি ভারতবর্ষে বারংবার আক্রমণ করেছে। শক, পল্লব, কুষাণ, এরকম হুন, গ্রিক জাতি বিভিন্নভাবে এই ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক দিয়ে তারা ভারতবর্ষে আক্রমণ করেছে। এর মধ্যে কুষাণরা কিছুদিনের জন্য ভারতে একটা সাম্রাজ্য স্থাপন করেছিলেন, সেটা আবার উত্তর ভারতে। কনিষ্ক ছিলেন তার প্রধান সম্রাট। কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রায় 500 বছর যদি আমরা দেখি, সারা ভারতব্যাপী কোনো সাম্রাজ্য কিন্তু স্থাপিত হয়নি। 500 বছর পর পূর্ব ভারতে মগধকে কেন্দ্র করে, তার রাজধানী পাটলিপুত্রকে কেন্দ্র করে এই জায়গায় গুপ্ত সাম্রাজ্য মাথা চাড়া দিয়ে ওঠে। হেমন্ত গুপ্ত বা তার পুত্র প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে এই গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন, এবং তিনি একটা মোটামুটি একটা সাম্রাজ্যের রূপ দেন তার এই রাজ্যকে। পরবর্তীকালে তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সমুদ্রগুপ্ত, এবং সমুদ্রগুপ্ত সারা ভারতব্যাপী এক বিস্তীর্ণ অঞ্চলে তার সাম্রাজ্য স্থাপন করেন। তিনি ছিলেন এক দিগ্বিজয়ী বীর, এক দক্ষ প্রশাসক এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। তার মধ্যে এই 3 ধরনের গুণ লক্ষ্য করা যায়। তিনি ছিলেন একজন সমরকুশলী সেনানায়ক, সুদক্ষ প্রশাসক এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। এই 3 ধরনের গুণের সমাবেশ লক্ষ্য করে ডক্টর ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন। ইউরোপে যেমন সামরিক নেতা হিসেবে নেপোলিয়ান বিখ্যাত, তা ভারতবর্ষে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ানের সাথে তুলনা করেছেন। যদিও এই বিষয়টা নিয়ে ভারতের অনেক ঐতিহাসিক, যেমন হেমচন্দ্র রায়চৌধুরী তার দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে এই মতের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে সমুদ্রগুপ্ত নেপোলিয়ানের থেকেও বড় সম্রাট ছিলেন। নেপোলিয়ান তো শুধুমাত্র একজন দিগ্বিজয়ী বীর ছিলেন, তার আর কোনো প্রতিভা ছিল না, কিন্তু সমুদ্রগুপ্তের অনেক প্রতিভা ছিল। তিনি যেমন দিগ্বিজয়ী বীর ছিলেন, তেমনি সুশাসক ছিলেন, তেমনি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ছিলেন একজন কবি, একজন গায়ক, শিল্প সাহিত্যের সমজদার।
এই দিক দিয়ে দেখতে গেলে নেপোলিয়নের থেকেও তিনি কিন্তু এগিয়ে ছিলেন। রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছেন যে ভারতের যেসব উল্লেখযোগ্য রাজারা আছেন বা ছিলেন তাদের মধ্যে অন্যতম অদ্বিতীয় সম্রাট ছিলেন এই সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে উপাদান। ইতিহাস আমরা যেহেতু উপাদানের উপরে বেস করে আমরা আলোচনা করি বা উপাদান থেকে আমরা ইতিহাস জানতে পারি, তাই সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে গেলে আমাদের কোন উপাদানের উপর নির্ভর করতে হয় বা কোন তথ্য থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি সেগুলো বলতে হবে। দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। তিনি লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদে একটি পাথর খণ্ডের উপরে একটা প্রশস্তি লিখেছিলেন, অর্থাৎ জীবনী লিখেছিলেন সমুদ্রগুপ্তের। এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের এই রাজ্য জয়ের কথা জানা যায়। তিনি কোন কোন রাজ্য জয় করেছিলেন, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, সবকিছু জানা যায় এই এলাহাবাদ প্রশস্তি থেকে। এছাড়া সমুদ্রগুপ্তের এক মন্ত্রী বীর সেন তিনি লিখেছিলেন এরান শিলালিপি। এছাড়া ছিল গয়া লিপি, নালন্দা লিপি। সমুদ্রগুপ্ত অনেক সময় অনেক মুদ্রা প্রকাশ করেছিলেন। কোন কোন মুদ্রায় তিনি হয়তো বীণা বাদনরত অবস্থায় আছেন, লক্ষ্মী দেবীর মূর্তি বা অন্যান্য দেবদেবীর মূর্তি সংবলিত বিভিন্ন মুদ্রা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়, সোনার মুদ্রা। তো এই মুদ্রাগুলো থেকেও তার সম্পর্কে অনেক ইতিহাস জানা যায়। মুদ্রা থেকে কিভাবে ইতিহাস জানা যায় তোমরা ডিএসসি 1-এ তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে। মুদ্রা একটা ঐতিহাসিক উপাদান। এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ফোকুওকি গ্রন্থ লেখেন। এই ফোকুওকি গ্রন্থ থেকেও সমুদ্রগুপ্তের রাজত্বকালের অনেক তথ্য পাওয়া যায়। তো এই সমস্ত উপাদানগুলি থেকে আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে ইতিহাস জানতে পারি। এবার আসবো সমুদ্রগুপ্তের সিংহাসন লাভ। সমুদ্রগুপ্তের আগে যিনি রাজত্ব করতেন তিনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 335 বা 40 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তারপর তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সমুদ্রগুপ্ত। অর্থাৎ সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর গর্ভজাত পুত্র। কুমার দেবী কে ছিলেন তার মায়ের নাম এবং কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের কন্যা। তাহলে সমুদ্রগুপ্তের মামার বাড়ি ছিল কিন্তু লিচ্ছবিরা। তাই সমুদ্রগুপ্ত নিজেকে বলতেন লিচ্ছবি দৌহিত্র। দৌহিত্র মানে নাতি বা পৌত্রকে বোঝায়। তার লিচ্ছবিদের দৌহিত্র ছিলেন সমুদ্রগুপ্ত, তাই নিজেকে বলতেন লিচ্ছবি দৌহিত্র। তার প্রথম চন্দ্রগুপ্ত এবং প্রথম মানে কুমার দেবীর গর্ভজাত পুত্র ছিলেন এই সমুদ্রগুপ্ত। 335 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং 380 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 45 বছর তিনি এই গুপ্ত সিংহাসনে ছিলেন এবং এই ভারতবর্ষকে তিনি শাসন করে গেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ভারতবর্ষ বিভিন্ন অঞ্চল জয় করে এই দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করে তিনি এক অদ্বিতীয় শাসকে পরিণত হয়েছিলেন। তাই বিভিন্ন ঐতিহাসিক তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ভিনসেন্ট স্মিথ তাকে বলেছেন ভারতের নেপোলিয়ান। রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে ভারতের অদ্বিতীয় শাসক। তো সিংহাসনে বসার পর তিনি রাজ্য জয়ে মনোনিবেশ করেন এবং এক্ষেত্রে তিনি এর আগের যে দুই বিখ্যাত রাজা ছিলেন ভারতবর্ষে, সেই চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার আগে ছিল মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্য দিগ্বিজয়ী নীতি নিয়েছিলেন। তা তার দ্বারা অনুপ্রাণিত হন সমুদ্রগুপ্ত এবং তিনিও রাজ্য জয়ের ক্ষেত্রে দিগ্বিজয়ীর নীতি গ্রহণ করেন, অর্থাৎ চতুর্দিক জয় করার একটা বাসনা তিনি নেন। তবে তার দিগ্বিজয়ী এই নীতি নেওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি, মূল কারণটা কি, এটা নিয়েও কিন্তু ঐতিহাসিকরা অনেক রকম আলোচনা করেছেন। এক ঐতিহাসিক এক রকম কথা বলেছেন। কি বলেছেন আমরা একবার দেখে নিই। দেখো, এখানে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তিনি বলছেন যে সমুদ্রগুপ্ত যে দিগ্বিজয়ী নীতি নিয়েছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা। সারা ভারতব্যাপী একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, এই তার আশা বা বাসনা ছিল।
ডক্টর রমিলা থাপার তিনি বলছেন, তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ী নীতির পিছনে প্রধান উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ্য ধর্মের প্রসার ঘটানো। যেহেতু সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন, বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই এই বৈষ্ণব ধর্ম যাতে সারা ভারতব্যাপী প্রসার লাভ করে, তাই তিনি এই ব্রাহ্মণ্য ধর্মের প্রসারের উদ্দেশ্যে দিগ্বিজয়ী নীতি বা রাজ্য জয়ের নীতি গ্রহণ করেন। অবশ্য ডক্টর গয়াল বলছেন যে দক্ষিণ ভারতে বিপুল সম্পদ ছিল, এই সম্পদ লাভ করার উদ্দেশ্যে সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ী নীতি নেন বা দক্ষিণ ভারত অভিযান করেন। তা যাই হোক, কি উদ্দেশ্য সঠিক ছিল সে একমাত্র সমুদ্রগুপ্তই জানতেন, কিন্তু তিনি দিগ্বিজয়ী নীতি গ্রহণ করেন এবং এক্ষেত্রে প্রথমে তিনি দেখেন যে আগে উত্তর ভারত জয় করা প্রয়োজন। উত্তর ভারত জয় করার পর তারপরে তিনি একে একে অন্যান্য স্থান জয় করবেন। তাই তার দিগ্বিজয়ী নীতির প্রথম পদক্ষেপ উত্তর ভারত জয়। এবং উত্তর ভারতে তিনি 9 জন রাজা, তখন উত্তর ভারতে ছোট ছোট রাজ্য ছিল প্রায় 9টি, এবং এই 9 জন রাজাকে তিনি পরাজিত করেন। কারণ তিনি দেখেন যে তার সাম্রাজ্য বিস্তার করতে গেলে আগে প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল তৈরি করতে হবে এবং উত্তর ভারতকে তিনি সরাসরি শাসন করবেন। তাই উত্তর ভারতের এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে তিনি জয় করেন এবং এই রাজ্যগুলোকে তিনি নিজের সাম্রাজ্যভুক্ত করে এই অঞ্চলে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি এই অঞ্চলগুলোকে তিনি শাসন করেন। এই 9টি রাজ্য কোনগুলো বা এই 9টি রাজ্যের রাজাদের নামগুলো কি একবার আমরা এখানে দেখে নিই। এবং এই উত্তর ভারতের যে 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, এই তথ্য আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে। এটা আমি আগেই বলেছি যে এলাহাবাদ প্রশস্তি থেকেই সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের নীতি জানা যায়। তা উত্তর ভারতে তিনি যেসব রাজ্যগুলোকে পরাজিত করেছিলেন রাজাদের, তার নাম রুদ্রদেব, মতিল, চন্দ্রবর্মন, বলবর্মন, অচ্যুত, নন্দিন, নাগসেন, নাগদত্ত, গণপতি নাগ। এই 9 জন রাজাকে তিনি পরাজিত করে তাদের রাজ্য গ্রাস করেন এবং সরাসরি তিনি তার প্রত্যক্ষ শাসনের অধীনে নিয়ে আসেন উত্তর ভারতকে। এরপর তিনি 8 বিগ রাজ্য জয় করেন। 8 বিগ রাজ্য বলতে মধ্য ভারতের মানে মধ্যপ্রদেশ অঞ্চলে কিছু জঙ্গলে ঘেরা অরণ্য বেষ্টিত কিছু রাজ্য আছে, যে রাজ্যগুলিকে আমরা বলি 8 বিগ রাজ্য। এরান শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত এই 8 বিগ রাজ্যগুলোকে জয় করেন, কারণ তিনি লক্ষ্য করেন যে দক্ষিণ ভারতে যেতে গেলে এই 8 বিগ রাজ্যগুলোর উপর দিয়ে যেতে হবে। তাই তিনি এই দক্ষিণ ভারতের অভিযানের পথকে প্রশস্ত করার জন্য এই 8 বিগ রাজ্যগুলোকে জয় করেন। এরপরে তিনি দক্ষিণ ভারত অভিযান করেন এবং এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা দক্ষিণ ভারতে তার এই রাজ্য জয়ের কথা জানতে পারি এবং এও জানতে পারি তিনি দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেন। 12 জন। উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করেন আর দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেন। সেই রাজ্যগুলো কি এবং রাজ্যের রাজাদের নাম কি আমরা একবার দেখে নিই। দেখো, দক্ষিণ ভারত জয়ে তিনি কাঞ্চির বিষ্ণুগোপ, রাজ্যের নাম কাঞ্চি, রাজার নাম বিষ্ণুগোপ। বেঙ্গির হস্তি বর্মন, বেঙ্গি রাজ্যের নাম, রাজার নাম হস্তি বর্মন। পলাক্কার উগ্রসেন, দেবরাষ্ট্রের কুবের, কট্টুরের স্বামী দত্ত, এরন্ড পল্লের দমন, পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি, কোরলের মহেন্দ্র, মহাকান্তারের ব্যাঘ্ররাজ, কৌরলের মন্তরাজ এবং কুন্তলাপুরের ধনঞ্জয়। এই 12টি রাজ্য এবং রাজাদেরকে তিনি পরাজিত করেন। পরাজিত করার পর তিনি এখানে এক বিশেষ নীতি গ্রহণ করেন। বিশেষ নীতি কেন? কারণ তিনি লক্ষ্য করেন যে তার রাজধানী উত্তর ভারতে বা পূর্ব ভারতে পাটলিপুত্র, এই অঞ্চল থেকে সুদূর দক্ষিণ ভারত সরাসরি শাসন করা সম্ভব নয়। তাই তিনি এখানে একটা বিশেষ নীতি নেন। ডক্টর রমিলা থাপারের মত অনুযায়ী সেই নীতিটা ছিল গ্রহণ পরিমক্ষ। গ্রহণ পরিমক্ষ অর্থাৎ গ্রহণ মানে এই রাজ্যগুলোকে প্রথমে তিনি জয় করেন অর্থাৎ গ্রহণ করেন, তারপর মক্ষ
তারপর পরি মানে অনুগ্রহ, অনুগ্রহ মানে তিনি সেই রাজ্যগুলোকে তাদের ফিরিয়ে দেন। আর মোক্ষ অর্থাৎ তাদের কাছ থেকে বশ্যতা আদায় করেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে সরাসরি শাসন না করে তাদের কাছ থেকে আনুগত্য লাভ করেন এবং নিয়মিতভাবে তাদের কাছ থেকে কর আদায়ের প্রতিশ্রুতি নিয়ে তাদেরকে ওই রাজ্যগুলোকে আবার ফিরিয়ে দেন। অর্থাৎ এই 12 জন রাজাকে তিনি আবার তাদের রাজ্য ফিরিয়ে দেন এবং গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেন। অর্থাৎ রাজ্য গ্রহণ করার পর তাদের কাছ থেকে বশ্যতা আদায় করে তাদের রাজ্য আবার তাদেরকে ফিরিয়ে দেন। তাই এই নীতিটা নাম ডক্টর রমিলা থাপারের মত অনুযায়ী গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ। গ্রহণ অর্থাৎ রাজ্য গ্রহণ করো, মোক্ষ অর্থাৎ তাদের মুক্তি দাও এবং অনুগ্রহ অর্থাৎ তাদের কাছ থেকে বশ্যতা এবং কর দানের প্রতিশ্রুতি আদায় করো। এই নীতি কেন তিনি নিয়েছিলেন? কারণ দক্ষিণ ভারত সরাসরি তিনি শাসন করতে পারবেন না উত্তর ভারত থেকে, এত দূর থেকে। উত্তর ভারতের রাজ্যগুলো জয় করে তিনি সরাসরি সাম্রাজ্যভুক্ত করেন, দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না। তিনি ছিলেন বাস্তব রাজনৈতিক জ্ঞানের অধিকারী সমুদ্রগুপ্ত, তাই তিনি এই দূরদর্শী নীতি কিন্তু নিতে পেরেছিলেন। তা উত্তর এবং দক্ষিণ ভারত এই দুই ভারতে বিজয়ের ক্ষেত্রে তার নীতির প্রধান পার্থক্য হচ্ছে এই যে উত্তর ভারত তিনি সরাসরি নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন আর দক্ষিণ ভারতকে তিনি ও আনুগত্য এবং বশ্যতা দানের বিনিময়ে তিনি সেই রাজ্যগুলোকে তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে দেখো, এরপরে সমুদ্রগুপ্ত চলে আসেন তার রাজধানীতে অর্থাৎ উত্তর ভারতে, দক্ষিণ ভারত ছেড়ে চলে আসেন এবং সীমান্তবর্তী 5টি রাজ্য জয় করেন। ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চল যেমন নেপাল, যেমন কর্ত্রীপুর মানে কর্তারপুর পাঞ্জাবের জলন্ধর জেলা, সমতট যেটা পূর্ববঙ্গ, নাভক যেটা আসামের নওগাঁ জেলা, কামরূপ সেটিও কিন্তু আসামের একটা সীমান্তবর্তী অঞ্চল। তাই এই 5টি অঞ্চল নেপাল, কর্ত্রীপুর, দাভক, কামরূপ, সমতট এই 5টি রাজ্যকে তিনি জয় করেন। যেহেতু সীমান্তবর্তী অঞ্চলটাকে জয় করা খুবই প্রয়োজন সাম্রাজ্যের সুরক্ষার জন্য, তাই এই সীমান্তবর্তী 5টি রাজ্যকে তিনি জয় করেন। এছাড়া ভারতবর্ষের আরো 9টি রাজ্য যেগুলোকে প্রজাতান্ত্রিক রাজ্য বলে, মানে সেখানে রাজা নেই কিন্তু একটা প্রজারাই নিজেদেরকে শাসন করে, তাই এই রাজ্যগুলোকে বলা হয় প্রজাতান্ত্রিক রাজ্য। এই 9টি প্রজাতান্ত্রিক রাজ্য সমুদ্রগুপ্তের এই বীরত্বে ভয় পেয়ে তার বশ্যতা স্বীকার করে নেন। এই রাজ্যগুলোর কি আছে? 9টি প্রজাতান্ত্রিক রাজ্য যেমন সোনাকানিক, খরপারিক, দাভক, আভির, মালব, কাক, এরকম বিভিন্ন রাজ্য, মানে 9টি রাজ্য প্রজাতান্ত্রিক রাজ্য। তারা সমুদ্রগুপ্তের কৃতিত্বে তারা আতঙ্কিত হন এবং তার বশ্যতা স্বীকার করে তার আনুগত্য মেনে নেন। তাহলে এই 9টি রাজ্য তার বশ্যতা স্বীকার করে নিচ্ছে। এরপরে যে পার্টটি আমরা দেখব সেটি হচ্ছে শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের ব্যাপক প্রভাব ছিল। ভারতবর্ষের বাইরে অর্থাৎ বহির্ভারতে, বহির্ভারতে কি প্রভাব আছে সমুদ্রগুপ্তের? উত্তর পশ্চিম সীমান্তে তখন রাজত্ব করছিলেন কুষাণ বংশের রাজা, মানে এর আগে কুষাণ বংশ ছিল মৌর্যদের পরবর্তীকালে, তা পরবর্তী কুষাণ যুগ বলা হয়। রাজারা তেমন শক্তিশালী নয়, একটা ক্ষুদ্র অঞ্চলে রাজত্ব করতেন। তো এইরকম এক রাজা ছিলেন দৈবপুত্র শাহী, শাহানু শাহী। কুষাণ রাজারা দৈবপুত্র অর্থাৎ দেবতার পুত্র এই উপাধি নিতেন এবং তাদের মূর্তির পিছনে একটা জ্যোতির্বলয় থাকতো, এটা আমরা জানি। তা এই দৈবপুত্র শাহ শাহানু শাহী তিনি উত্তর দিক থেকে পারস্য আক্রমণের ভয়ে সমুদ্রগুপ্তের কাছে সাহায্য চেয়েছিলেন। এছাড়া সিংহল রাজ মেঘবর্ণ গয়াতে একটা বৌদ্ধ মঠ নির্মাণ করার জন্য সমুদ্রগুপ্তের কাছে সাহায্য চেয়েছিলেন। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে সমুদ্রগুপ্তের প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছিল, যেমন জাভা, সুমাত্রা, মালয়, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, এই সব দেশগুলোর উপরেও সমুদ্রগুপ্তের ব্যাপক প্রভাব ছিল। এছাড়া উত্তর এবং পশ্চিম ভারতের যে কুষাণ রাজারা ও শক রাজারা
তারাও কিন্তু সমুদ্রগুপ্তের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। অর্থাৎ শুধু ভারতে নয়, ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের ব্যাপক প্রভাব ছিল। তো এই ছিল সমুদ্রগুপ্তের রাজ্য জয়, দিগ্বিজয়। তাই এত কিছু জয় করার পর তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সব থেকে বড় যজ্ঞ, যে যজ্ঞ রাজারা করতেন। কোনো দিগ্বিজয়ী রাজা যখন সমস্ত জায়গা দখল করার পর তিনি এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন। যজ্ঞটা কেমন না, একটা ঘোড়া, রাজার ঘোড়া, সম্রাটের ঘোড়া, সেই ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া যেসব রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যগুলো ওই সম্রাটের রাজ্য সাম্রাজ্যভুক্ত হবে। আর যদি সেই রাজ্যের রাজা বাধা দেন তখন সম্রাটের সেনাবাহিনীর সাথে তার যুদ্ধ হবে। অর্থাৎ দিগ্বিজয়ী নীতির একটা অঙ্গ ছিল এই অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞের অশ্বের ঘোড়া, অশ্ব ঘোড়া যেসব অঞ্চল দিয়ে যাবে সমস্ত অঞ্চলটাই সম্রাটের অধীন হয়ে যাবে। যদি কোনো রাজা সেটা বাধা দিতে চান তখন তার সাথে যুদ্ধ হবে। তা যাই হোক, এইভাবে অশ্বমেধ এর যে ঘোড়া, সেই ঘোড়া সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে যখন সম্রাটের কাছে ফিরে আসতেন তখন এই ঘোড়াকে বলি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হতো। একে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। এছাড়া আরো অনেক যজ্ঞ ছিল, যেমন বাজপেয়, রাজসূয় যজ্ঞ, একাধিক যজ্ঞ, তবে সব থেকে বড় অশ্বমেধ যজ্ঞ। তো সমুদ্রগুপ্ত এই দিগ্বিজয় সম্পূর্ণ করার পর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এবং একটা বিশেষ ধরনের মুদ্রার প্রচলন করেন, সোনার মুদ্রা। এছাড়া তিনি কিছু উপাধি নেন, খুব মানে ভারী ভারী কিছু উপাধি নেন। মহাপরাক্রমাঙ্ক, অর্থাৎ তিনি মহাশক্তিশালী। অপ্রতিরোধ, মানে তার রথকে কেউ প্রতিহত করতে পারবে না। এক রাট, তিনি সারা ভারতের একমাত্র সম্রাট। সর্বরাজচ্ছেত্তা, অর্থাৎ সমস্ত রাজ্যের অধিপতি তিনি। তো এই ধরনের কিছু দিগ্বিজয়ী উপাধি তিনি নিয়েছিলেন। অপ্রতিরোধ, এক রাট, সর্বরাজচ্ছেত্তা, মহাপরাক্রমাঙ্ক, এই চারটি বিশেষ উপাধি তিনি গ্রহণ করেন। তো এইভাবে যে তিনি যে একটা বিরাট বড় বীর, সারা ভারতের একমাত্র একচ্ছত্র রাজ চক্রবর্তী রাজা তিনি, সেটাকে তিনি জাহির করেন এবং তারপরে তিনি মনোনিবেশ করেন তার এই বিরাট বড় সাম্রাজ্যে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেদিকে তিনি দৃষ্টি দেন। অর্থাৎ তিনি একটা সুন্দর প্রশাসন গড়ে তোলার চেষ্টা করেন এবং সেটা করতেও পেরেছিলেন। তিনি একাধিক কর্মচারী নিয়োগ করেন, সমগ্র সাম্রাজ্যকে অনেকগুলি বিভাগে ভাগ করেন, প্রদেশে ভাগ করেন, যেগুলোকে বলা হয় ভুক্তি ও বিষয়। তার প্রদেশগুলোকে কি বলা হতো? বিষয় এবং ভুক্তি। পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যগুলোকে তিনি বলতেন বিষয়, আর পূর্ব ভারতের রাজ্যগুলোকে তিনি বলেছিলেন বা নাম দিয়েছিলেন ভুক্তি। যেমন পূর্ব ভারতের পুণ্ড্রবর্ধন ভুক্তি, একটা রাজ্যের নাম পূর্ব ভারতে পুণ্ড্রবর্ধন ভুক্তি। অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলোকে নাম দেওয়া হয়েছিল ভুক্তি, পশ্চিম ভারতের রাজ্যগুলোর নাম দেওয়া হয়েছিল বিষয়। এখানে বিষয় বা দেশ, পশ্চিম ভারতের রাজ্যগুলোকে বিষয়ও বলা হতো, দেশও বলা হতো। এবং দেশে যিনি প্রধান শাসনকর্তা, অর্থাৎ একটা প্রদেশ বা রাজ্যের যিনি প্রধান শাসনকর্তা, তাকে বলা হচ্ছে গোপতিগণ। আর ভুক্তির যিনি শাসক তাকে বলা হতো উপরিক। এছাড়াও সমুদ্রগুপ্ত অনেক উচ্চ পর্যায়ের কর্মচারী নিয়োগ করেন, যেমন মহাদণ্ড নায়ক, প্রধান বিচারপতি, মহাদণ্ড নায়ক, মহাহাস্যপতি অর্থাৎ অশ্বের অধিপতি যিনি, প্রধান সেনাপতি যিনি, তাকে বলা হচ্ছে মহাহাস্যপতি। মহাপিলুপতি মানে যিনি হস্তি বাহিনীর প্রধান। তো এইভাবে তিনি বিভিন্ন কর্মচারী নিয়োগ করেন। এছাড়া তিনি একটা সুন্দর কর ব্যবস্থা গড়ে তোলেন। দেখো, এই গুপ্ত যুগের যে প্রশাসন ব্যবস্থা, সেটা একটা প্রশ্ন কিন্তু পড়তে হয়।
গুপ্ত যুগের অর্থনীতি, সেটা একটা প্রশ্ন পড়তে হয়। এগুলো যদি তোমাদের পরবর্তীতে পড়ানো হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এখন জাস্ট এই প্রসঙ্গে যেটুকু বলা দরকার আমি তাই বলছি। তিনি একটা সুন্দর কর ব্যবস্থা চালু করেন। তিনি যেসব কর আদায় করতেন তার নাম ভাগ, ভোগ, ভূত প্রত্যয়। ভাগ, ভোগ, ভূত প্রত্যয়, এই ছিল গুপ্ত যুগে সমুদ্রগুপ্তের সময় প্রচলিত করের নাম। তিনি উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ ভূমি রাজস্ব আদায় করতেন এবং এইভাবে তিনি একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে তিনি বিখ্যাত হয়ে আছেন ভারতবর্ষে তার এই সুন্দর প্রশাসনিক ব্যবস্থার কারণে। অশোক যেমন তার ধম্মের কারণে বিখ্যাত, সমুদ্রগুপ্ত যেমন দিগ্বিজয়ীর কারণে বিখ্যাত, ঠিক পাশাপাশি তিনি আবার সুন্দর একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য কিন্তু বিখ্যাত। তাই তাকে বলা হয় একজন দক্ষ প্রশাসক। তো এইভাবে তার সাম্রাজ্যে তিনি একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। এছাড়াও সমুদ্রগুপ্তের কিন্তু আরো অনেক প্রতিভা ছিল, আরো অনেক কৃতিত্বের নজির তিনি রেখেছেন। যেমন তিনি ছিলেন কবি, গায়ক ছিলেন তিনি। এই কারণে হরিসেন, তার যে সভাকবি হরিসেন, তিনি সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দিয়েছিলেন। কারণ সমুদ্রগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন, নিজে সম্রাট হয়ে এত কাজের ব্যস্ততার ভিতরেও তিনি একটা গ্রন্থ লিখেছিলেন কৃষ্ণ চরিতম। যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাই তিনি লিখেছিলেন কৃষ্ণ চরিতম। এছাড়া তিনি যেসব জ্ঞানী গুণী পণ্ডিত সেই সময় গুপ্ত সাম্রাজ্যে ছিলেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার রাজদরবারে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন। কারা ছিলেন? হরিসেন ছিলেন, অসঙ্গ ছিলেন, বসু বন্ধু ছিলেন। এরা কিন্তু সব বড় বড় পণ্ডিত ব্যক্তি, এদেরকে তিনি রাজসভায় স্থান দিয়েছিলেন। এছাড়া সমুদ্রগুপ্ত শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার সময়ে অনেক মন্দির নির্মাণ হয় গুপ্ত যুগে, তাই গুপ্ত যুগকে বলা হয় মন্দির স্থাপত্য। এটা একটা প্রশ্ন, গুপ্ত যুগের মন্দিরের স্থাপত্য। ভিতরগাঁও মন্দির, পার্বতীর মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির, এরকম বিভিন্ন মন্দির তিনি তৈরি করেছিলেন। তাই এই তার সময়ে স্থাপত্য শিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটে। বি জে গোখেল বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে সমুদ্রগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত। কারণ সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে গুপ্ত সাম্রাজ্যে শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সর্বক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে। তাই গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ যুগ। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়? কিন্তু গুপ্ত যুগ যে সুবর্ণ যুগ হয়েছিল সেটা কার সময় হয়েছিল? এই সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। কিন্তু তার যে সূচনা, তার যে সূত্রপাত, সেটা হয়েছিল কিন্তু সমুদ্রগুপ্তের সময় থেকে। তাই বি জে গোখেল বলেছেন যে সমুদ্রগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত। তিনি ছিলেন পথপ্রদর্শক। তার দেখানো পথ ধরেই পরবর্তীকালে গুপ্ত যুগের সুবর্ণ যুগের আবির্ভাব হয়। তো এই ছিল মূল বিষয়। সমুদ্রগুপ্ত ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক। তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী, বিষ্ণুর অনুরাগী, বিষ্ণুর বা কৃষ্ণের একমাত্র ভক্ত, সবই ঠিক আছে, কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও তিনি শ্রদ্ধাশীল ছিলেন। এই যে সিংহলের রাজা মেঘবর্ণ যখন একটা গয়াতে একটা বৌদ্ধ মঠ নির্মাণ করার অনুমতি চান সমুদ্রগুপ্তের কাছে, তখন তিনি কয়েকটি গ্রাম দান করেছিলেন এই মেঘবর্ণকে, এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন ব্যক্তিকে, পণ্ডিতকে তিনি আশ্রয় দিয়েছিলেন তার রাজদরবারে। বসু বন্ধু ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত। অন্যান্য ধর্মের প্রতি তার একটা সদর্থক দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ তিনি ছিলেন ধর্ম নিরপেক্ষ, ধর্মীয় গোড়ামি তার মধ্যে ছিল না। এই কারণেই তিনি কিন্তু ভারত ইতিহাসে বিখ্যাত। তাই রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে ভারতে যত সম্রাট আছেন তাদের মধ্যে অন্যতম সমুদ্রগুপ্ত, তাদের মধ্যে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। ভিনসেন্ট স্মিথ বলেছেন তিনি ছিলেন ভারতের নেপোলিয়ান। অবশ্য তার দিগ্বিজয়ী বীরত্বের কারণে কথা বলেছেন,
কিন্তু তিনি নেপোলিয়নের থেকেও কিন্তু অনেক বড় ছিলেন হেমচন্দ্র রায়চৌধুরীর মত অনুযায়ী। তো এই ছিল সমুদ্রগুপ্তের কৃতিত্ব। এই যে বিষয়গুলো আমি পরপর আলোচনা করলাম, প্রতিটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে অ্যান্সার রেডি করতে হবে। প্রথমে সমুদ্রগুপ্ত সম্পর্কে তার উপাদানগুলো কি, তারপরে তার সিংহাসন লাভ, তারপর তার রাজ্য জয় নীতি, কেন রাজ্য জয় নিচ্ছেন, উত্তর ভারত জয় করছেন, 8 বিগ রাজ্য জয় করছেন, দক্ষিণ ভারত অভিযান করছেন, সীমান্তবর্তী রাজ্যগুলো জয় করছেন, প্রজাতান্ত্রিক 9টি রাষ্ট্র বা রাজ্য তাকে বর্ষতা স্বীকার করে নিচ্ছে, তারপর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছেন, সুশাসন প্রতিষ্ঠা করছেন, তার অন্যান্য যেসব কৃতিত্ব রয়েছে সেগুলো আলোচনা করে শেষে তার মূল্যায়ন উপসংহারে আসতে হবে। তা এই বিষয়টা সুন্দর করে এর যে অ্যান্সার রয়েছে, 20 নম্বরের অ্যান্সার হলে কাছাকাছি 1000 ওয়ার্ড এবং 10 নম্বরের অ্যান্সার হলে 500 ওয়ার্ড। সেই কোয়ালিটির অ্যান্সার নিয়ে এবার আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। এস্টিমেট অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা তার রাজ্য বিস্তার নীতি। যে কোনো প্রশ্নেরই উত্তর এটি। সমরকুশলী সেনাপতি, ব্যক্তিত্ব সম্পন্ন প্রশাসক, প্রজাহিতৈষী রাজা ও বিদ্যোৎসাহী মানুষরূপে সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ ভারত ইতিহাসে স্মরণীয়। গুপ্ত রাজ্য বিস্তারের যে উদ্যম প্রথম চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন তাকে আরও উজ্জীবিত ও অর্থবহ করে তোলেন সমুদ্রগুপ্ত। রমেশচন্দ্র মজুমদার বলেছেন, ভারতে যেসব উল্লেখযোগ্য রাজা ছিলেন সমুদ্রগুপ্ত তাদের মধ্যে অন্যতম। প্যারা করে দেখো তার সম্পর্কে জানার উপাদান কি আছে। তার রাজত্বকাল সম্বন্ধে প্রধান উপাদান হলো তার সভাকবি হরি সেন রচিত এলাহাবাদ প্রশস্তি, মধ্যপ্রদেশে প্রাপ্ত এরান শিলালিপি। তোমরা ঠিক এইভাবে আন্ডারলাইন করবে যেভাবে ঐতিহাসিকদের নামের তলায় বা বিভিন্ন সোর্সের নামের তলায় যে আন্ডারলাইন রয়েছে তোমরাও একইভাবে করবে। সমুদ্রগুপ্তের মুদ্রা সমূহ এবং চৈনিক পরিব্রাজকদের বিবরণ প্রভৃতি। প্যারা করে এবার সমুদ্রগুপ্তের সিংহাসন আরোহণ। সমুদ্রগুপ্তের আগে তার ভাই মানে জ্যেষ্ঠ ভ্রাতা সিংহাসনে বসেছিলেন কিনা এটা নিয়ে একটা বিতর্ক আছে, তার উপরে পরের প্যারা। প্রথম চন্দ্রগুপ্তের লিচ্ছবি রানী কুমার দেবীর পুত্র সমুদ্রগুপ্ত পিতা কর্তৃক নিযুক্ত হন। এলাহাবাদ প্রশস্তিতে বলা হয়েছে বা বলা আছে, প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে রাজ্যের অধীশ্বর করেন এবং বলেন, তুই আর্ট ওয়ার্থলি রুল দিস হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর তুমি একজন যোগ্য শাসক হবে। এই ঘোষণা সভাসদদের আনন্দিত করলেও তার ভ্রাতাদের ম্লান করে দেয়। অনেক পণ্ডিত মনে করেন তারা কাচের নেতৃত্বে সমুদ্রগুপ্তের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবে এই কাচের আসল পরিচয় নিয়ে বিতর্ক আছে। এলান বলেছেন বা এলান শিলালিপিতে বলা হয়েছে এরান সমুদ্রগুপ্তের অপর নাম কাচ। অনেকে কাচকে প্রথম চন্দ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা বলেছেন। অধ্যাপক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মনে করেন কাচ সমুদ্রগুপ্তের ভাই হলেও প্রতিদ্বন্দ্বী নয়। ডক্টর গয়াল কাচ ও সমুদ্রগুপ্ত অভিন্ন ব্যক্তি বলে মত প্রকাশ করেছেন। যাই হোক না কেন, যদি সমুদ্রগুপ্তের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘটে থাকে তবে তিনি তা সফলভাবে দমন করেন। ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে একজন সমুদ্রগুপ্ত। তার লক্ষ্য ছিল রাজ চক্রবর্তী বা মহান সম্রাট এবং এক রাট বা অবিসংবাদিত শাসকে পরিণত হওয়া। উত্তরে তার নীতি ছিল দিগ্বিজয়, সমগ্র রাজ্য যুদ্ধের মাধ্যমে দখল করা। দক্ষিণে তার নীতি ছিল ধর্ম বিজয়, যুদ্ধ করা কিন্তু দখল করা নয়। এই বক্তব্য পাওয়া যায় H.C. রায়চৌধুরী অর্থাৎ হেমচন্দ্র রায়চৌধুরীর পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থ থেকে। দেখো এলাহাবাদ প্রশস্তিতে 13 থেকে 14 লাইনে ও 21 থেকে 23 লাইনে এবং 19 থেকে 20 লাইনে যথাক্রমে তার আর্যাবর্ত বা উত্তর ভারত এবং দক্ষিণী যুদ্ধের বিবরণ দেয়। এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী তিনি দুবার আর্যাবর্ত আক্রমণ করেন, কিন্তু ডক্টর সুধাকর চট্টোপাধ্যায় মনে করেন তিনি দুবার অভিযান করেননি। অধ্যাপক A.N.N. ঘোষ এই মতের বিরোধিতা করেছেন। প্যারা করে দেখো, প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি গঙ্গা যমুনার তীরবর্তী প্রতিবেশী রাজ্যগুলি জয় করেন। প্রথম আর্যাবর্ত অভিযানে সমুদ্রগুপ্ত অহিচ্ছত্রের অচ্যুত, মথুরার নাগসেন, পদ্মাবতীর গণপতি নাগকে পরাজিত করেন। এলাহাবাদ প্রশস্তিতে একথা বলা হয়েছে। ডক্টর K.P. জয়সওয়াল বলেছেন এই সমস্ত রাজারা একত্রিতভাবে জোট গঠন করে সমুদ্রগুপ্তের বিরুদ্ধে আক্রমণ করেন। তবে তিনি কৌশাম্বীর যুদ্ধে এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন। প্যারা করে দেখো, সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতে মোট 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। দক্ষিণ ভারতে তার যুদ্ধনীতির মূল কথা ছিল গ্রহণ মানে শত্রুদের সম্পূর্ণ দমন, মোক্ষ অর্থাৎ মুক্তি প্রদান, অনুগ্রহ আনুগত্য প্রদর্শন। এই 12 জন রাজা হলেন
কোশল রাজ মহেন্দ্র, মহাকান্তার রাজ ব্যাঘ্র, কৌরল রাজ মন্ত, পৃষ্ঠপুরম রাজ মহেন্দ্র গিরি, কত্তুরের স্বামী দত্ত, এরণ্ড পল্লের দমন, কাঞ্চির বিষ্ণু গোপ, অমুক্তার নীল রাজ, বেঙ্গির হস্তি বর্মন, পলাক্কার উগ্রসেন, কুন্তলাপুরের ধনঞ্জয়, দেবরাষ্ট্রের কুবের। এই 12টি রাজ্যের সঠিক শনাক্তকরণ সম্ভব হয়নি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ ঐতিহাসিকরা রাজ্যগুলির শনাক্তকরণের চেষ্টা করেছেন। দক্ষিণ ভারত বিজয় সম্পন্ন করতে তার 3 বছর সময় লেগেছিল। এজন্য ঐতিহাসিক যে ডাবরে উইন এর মতে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে সম্মিলিত প্রতিরোধ মোকাবিলা করতে না পেরে অভিযান অসমাপ্ত রেখে ফিরে আসেন। মতটি বিতর্কিত। তবে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিকে তিনি প্রত্যক্ষ শাসনাধীনে না রেখে কেবলমাত্র বার্ষিক কর আদায়ের বিনিময়ে ছেড়ে দেন, যা তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচায়ক। আলতেকার, ভান্ডারকর প্রমুখ পণ্ডিতগণ বলেছেন প্রথমে এই 12 জন রাজা তার বশ্যতা স্বীকার করলেও পরে হয়তো অস্বীকার করেন। বলা যায় দক্ষিণ ভারতের প্রভূত সম্পদ তাকে এ কাজে উৎসাহ দিয়েছিল। প্যারা করে দেখো, ডক্টর সুধাকর চট্টোপাধ্যায়ের মতে যখন সমুদ্রগুপ্ত দক্ষিণে রাজ্য জয়ে ব্যস্ত ছিলেন তখন তার বিরুদ্ধে আর্যাবর্তে বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহে রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মা, গণপতি নাগ, নাগসেন, অচ্যুত, নন্দিন এবং বলবর্মা মোট 9 জন রাজা যোগ দেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার কম্প্রেহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 3-তে বলেছেন এই 9 রাজার রাজ্য তিনি নিশ্চিতভাবে অধিকার করেন। এটি তার দ্বিতীয় আর্যাবর্ত অভিযান। এদের মধ্যে 3 জন রাজা অচ্যুত, নাগসেন এবং গণপতি নাগ দ্বিতীয়বার বিদ্রোহী হয় এবং পুনরায় পরাজিত হন। অন্য 6 জনের মধ্যে রুদ্রদেব সম্ভবত বাকাটক রাজ প্রথম রুদ্রদেব, মতিল হয়তো পশ্চিম উত্তরপ্রদেশের শাসক, নাগদত্ত, নন্দিন, বলবর্মা সম্ভবত মধ্য ভারতের নাগরাজ্য শাসক, চন্দ্রবর্মা পশ্চিম বাঁকুড়া জেলার শাসক বলে চিহ্নিত। প্যারা করে দেখো, সমুদ্রগুপ্ত আটবিক রাজ্য জয় করেন। এরান লেক থেকে এই যুদ্ধের বিবরণ পাওয়া যায়। উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তীর্ণ অরণ্য অঞ্চল নিয়ে এই রাজ্য গঠিত ছিল। এই জয়ের ফলে উত্তরা পথ থেকে দক্ষিণে যাতায়াতের পথ সহজ হয়। প্যারা করে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা বলতে পারি যে 5টি রাজ্য এবং 9টি উপজাতি তাদের সমস্ত ক্ষমতা সমুদ্রগুপ্তকে উৎসর্গ করে তার সামন্তে পরিণত হন। রমেশচন্দ্র মজুমদার তার দ্য ক্লাসিক্যাল এজে বলেছেন মূলত ভয়ে তারা বশ্যতা স্বীকার করে নেয়। 5টি রাজ্য যেমন সমতট দক্ষিণ পশ্চিম বাংলা, দাভক আসামের নওগাঁ জেলা, কামরূপ উত্তর আসাম, নেপাল, কত্রিপুর পাঞ্জাবের জলন্ধর জেলা। 9টি উপজাতি তার রাজত্বের প্রান্তবর্তী এলাকায় অবস্থিত এবং তাদের মধ্যে প্রজাতান্ত্রিক সরকার ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হল পূর্ব রাজপুতনার মালব্য, ভরতপুরের রাজ্যের অর্জুয়না, পূর্ব পাঞ্জাবের আয়ুদেয়াস, রাবি এবং চেনাবের মধ্যবর্তী এলাকায় মাদ্রকরা। প্যারা করে রমেশচন্দ্র মজুমদার তার দ্য ভক্ত এজ এবং দ্য ক্লাসিক্যাল এজে বলেছেন কাশ্মীর, পশ্চিম পাঞ্জাব, রাজস্থান, গুজরাট প্রভৃতি বাদ দিয়ে সমগ্র উত্তর ভারত বিহার বাংলা বিন্ধ্য ও সমুদ্রগুপ্তের অধীনস্থ হয়। দক্ষিণে উড়িষ্যার ছত্তিশগড় হয়ে তামিলনাড়ুর চিঙ্গলকোট জেলা পর্যন্ত বিস্তৃত হয়। ডক্টর DN ঝা বলেছেন, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা বলেছেন রাজপুতনা ও গুলান শহর তার রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ ঐতিহাসিকদের মতে সমুদ্রগুপ্ত একটি সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের জন্য উপযুক্ত বৈদেশিক নীতি গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে দৈবপুত্র শাহী শাহানুশাহী শক মুরণ্ডদের কথা বলা হয়েছে। DN ঝা বলেছেন এরা হচ্ছেন সম্ভবত উত্তর পশ্চিম ভারতের কুষাণ শাসক। তবে রমিলা থাপার তার হিস্ট্রি অফ ইন্ডিয়াতে এই মতের বিরোধিতা করেছেন। শক মুরণ্ড বলতে মূলত শক ক্ষত্রবদের বোঝানো হয়েছে। এছাড়া হরিসেন সর্বদ্বীপবাসীন কথাটি উল্লেখ করেছেন। রমিলা থাপার, রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী এরা কে বা কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকের মতে তারা ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপের কথা এর দ্বারা বোঝানো হয়েছে। ডক্টর মজুমদার মালয়, সুমাত্রা, জাভা প্রভৃতি দ্বীপ বলে এর ব্যাখ্যা করেছেন। বৈদেশিক রাজারা সমুদ্রগুপ্তের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেন ঠিকই, কিন্তু তারা তার প্রতি আনুগত্য দেখায়নি। দিগ্বিজয়ের শেষে সমুদ্রগুপ্ত একটি অশ্বমেধ যজ্ঞ করেন। এলাহাবাদ প্রশস্তিতে এর উল্লেখ নেই, তবে পুনা তাম্রলেখে এর উল্লেখ আছে। এর দ্বারা তিনি নিজের বৈভবকে প্রতিপন্ন করেছেন। এজন্য তিনি এক ধরনের স্বর্ণমুদ্রা প্রচলন করেন যেখানে তার নাম না থাকলেও অভিধা
পরাক্রম উৎকীর্ণ আছে। প্যারা করে ভারতীয় ইতিহাসে অন্যতম রণনিপুণ শাসক সমুদ্রগুপ্ত। রামশরণ শর্মা তাকে সম্রাট অশোকের সঙ্গে তুলনা করে বলেছেন, অশোক শান্তিবাদী নীতিতে বিশ্বাসী আর সমুদ্রগুপ্ত হিংসা নীতিতে। তবে তিনি কোনো অপ্রয়োজনীয় যুদ্ধ করেননি। একজন হিন্দু সম্রাট হিসেবে তিনি সমগ্র আর্যাবর্ত জয় করেন এবং ব্রাহ্মণ্য ধর্মকে পুনর্প্রতিষ্ঠা করেন। তিনি দুঃসাহসিক দিগ্বিজয়ের দ্বারা সাম্রাজ্য গঠন করেন, যেটি আগে কখনো কোনো ভারতীয় রাজা করেনি। রাধা কুমুদ মুখার্জি বলেন, পূর্ব ব্রহ্মপুত্র, দক্ষিণে নর্মদা এবং উত্তরে কাশ্মীর ও হিমালয় পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত হয়। রামশরণ শর্মা বলেছেন, তিনি শুধু উত্তর ভারত নয়, তার বাহুবল তামিলনাড়ুর কাঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়। এলাহাবাদ প্রশস্তিতে তাকে সর্বদক্ষিণ পথ রাজা বলেছেন। তিনি তার কৃতিত্ব প্রচার করতে সমুদ্রগুপ্ত উপাধি নেন। রাধা কুমুদ মুখার্জি বলেছেন, এর অর্থ তিনি প্রোটেক্টেড বাই দ্য সি ছিলেন। নিজস্ব সার্বভৌমত্ব প্রকাশ করতে তিনি অশ্বমেধ যজ্ঞ করেন। এলাহাবাদ প্রশস্তিতে তার চরিত্র সম্পর্কে স্তুতিবাদ পাওয়া যায়, গাওয়া হয়েছে। তিনি একজন সহনশীলতা ও মানব প্রেমী মানুষ। মানবদেহের আড়ালে তিনি ভগবান ও সম্পদের কুবের, বিচারে বরুণদেব, শক্তিতে ইন্দ্র, ধ্বংস সাধনে যম ও বৃহস্পতির সমতুল্য। তিনি ছিলেন বিদ্যোৎসাহী সুকবি, সঙ্গীতজ্ঞ। কাব্য প্রতিভার জন্য হরিসেন তাকে কবিরাজ অভিধায় ভূষিত করেছেন। শিক্ষা সাহিত্যের তিনি অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। বিখ্যাত সাহিত্যিক হরিসেন তার সভাকবি এবং বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ছিলেন তার মন্ত্রী। তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ অর্থাৎ V.A. স্মিথ সমুদ্রগুপ্তের সমর কুশলতার জন্য ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছেন। রাধা কুমুদ মুখার্জি তার সঙ্গে একমত, তবে কোনো কোনো ক্ষেত্রে তিনি নেপোলিয়ানের থেকেও শ্রেষ্ঠতর ছিলেন। সমুদ্রগুপ্ত একাধারে ছিলেন দিগ্বিজয়ী ও ধর্ম বিজয়, কিন্তু নেপোলিয়ান শুধুমাত্র দিগ্বিজয়ে পরিণত হয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিক সমুদ্রগুপ্তের কৃতিত্বকে খাটো করে দেখাবার চেষ্টা করেছেন। রমিলা থাপার বলেছেন, সমুদ্রগুপ্ত পশ্চিম ভারতের শক রাজাদের সঙ্গে সংঘাত এড়িয়ে যান। পশ্চিম পাঞ্জাব ছিল তার সীমানার বাইরে। সুতরাং তার বিজয়কে যত বড় করে দেখানো হয়, প্রকৃতপক্ষে তিনি তত পরাক্রান্ত ছিলেন না। উপসংহারে বলা যায়, ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারার দুটি উজ্জ্বল নক্ষত্র হলেন সমুদ্রগুপ্ত ও অশোক। রমিলা থাপার বলেছেন, সমুদ্রগুপ্তের চরিত্র শুধুমাত্র রণ তৃষ্ণার দ্বারা আসক্ত ছিল না। তার মুদ্রা ও শিলালিপিগুলি তার সুশীল বুদ্ধিদীপ্ত চরিত্রের পরিচায়ক। তার হাত ধরেই ভারতীয় ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছিল। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তাই বলেছেন, হি আনশার্ড ইন এ নিউ এজ ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। এই ছিল সমুদ্রগুপ্তের দিগ্বিজয় নীতি, তার সাম্রাজ্য বিস্তার নীতি, তার কৃতিত্ব, তার মহত্ব। যাই আসুক না কেন, তার কোশ্চেন অ্যান্সার 20 নম্বরে তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% আসবে বলা যায় এই প্রশ্ন, এবং খুবই কোয়ালিটির, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। এটি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের প্রফেসরের নোটস। তোমরা এটা পড়লে বুঝতেই পারবে, খুবই তথ্যবহুল এবং খুব ভালো না মার্কস পাবে। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেদের মতামত জানিও কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও।